আমন্ত্রণ দেশ জনপথ লাইভের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারে ভোর থেকেই শুরু হয়েছে ট্রেন চলাচল, স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ হাসান। শিডিউল মেনে বিভিন্ন রুটে ট্রেন ছেড়ে যাচ্ছে কিনা আর যাত্রীরা কি বলছেন? ইশিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে 6টা থেকে আসলে ট্রেন চলাচল শুরু হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখেছি 11টি ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে চলে গিয়েছে এবং সেগুলো কিন্তু কিছুটা দেরিতে ছাড়লেও কিন্তু যাত্রীদের মধ্যে আমরা স্বস্তি দেখতে পাচ্ছি এবং তারা যেটি বলছেন যে গতকালকে যে পরিমাণ বিপর্যয় হয়েছে এবং অনেকে আসলে যাইতে পারেননি এখান থেকে, ফলে আজকে যেহেতু সকাল থেকে ছেড়েছে ফলে কিছুটা স্বস্তি কিন্তু এখানকার সাধারণ যাত্রীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত যেহেতু 11টি ট্রেন ছেড়ে গিয়েছে, বাকিগুলো হয়তো কিছুটা দেরিতে হলেও ছাড়বে এবং আমরা এখানকার স্টেশন মাস্টার এবং স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে বিভিন্ন কারণে আসলে যাত্রী কিছুটা দেরি হচ্ছে এবং যেহেতু গতকালকে সবগুলো ইঞ্জিন ডাম্পিং করা ছিল ফলে সেখান থেকে বের করে অয়েল ভরানো সহ অন্যান্য যেসব আনুষঙ্গিক কাজ থাকে সে কারণে কিন্তু কিছুটা দেরি হচ্ছে এবং আমরা স্টেশন ম্যানেজার যেটি বলছিলেন যে অনেকগুলো ট্রেন আসলে গতকালকে যেহেতু কর্মবিরতি ছিল সাধারণ শ্রমিকদের, ফলে সেগুলোকে ক্লিন করার যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আসলে স্বাভাবিকভাবে হয়নি। ফলে আজকে যখন ট্রেন ছাড়তে যাচ্ছে তখন কিন্তু সেখানে কিছুটা দেরিতে ছাড়ছে এবং কোনো কোনো ট্রেন দেখছি যে ঘন্টা দুয়েক পর্যন্ত দেরি হচ্ছে এবং তবে এখন পর্যন্ত শুরু যেসব ট্রেনগুলো যাচ্ছে সেগুলো কিন্তু কিছুটা দেরিতে হচ্ছে। তবে সাধারণ যাত্রীদের মধ্যে যে ভোগান্তি সেটি হচ্ছে যে তারা আসলে জানছেন না ঠিক কতটায় বা কোন ট্রেনটা কতটায় ছাড়বে, কতক্ষণ দেরিতে ছাড়বে, ফলে তারা কিন্তু সময় মতো আসার পরেও আসলে তারা যেতে পারছে না, ফলে কিন্তু তাদের মধ্যে একটা বিপর্যয় কাজ করছে এবং সাধারণ যাত্রীরা কিন্তু অনেকটা ক্ষোভ প্রকাশ করছেন। তবে স্টেশন ম্যানেজার বলছিলেন যে আজকের মধ্যেই হয়তো তারা সবগুলো ট্রেনের স্বাভাবিক যে কার্যক্রম সেটি তারা স্বাভাবিক করতে পারবে। আমরা দু একজন যাত্রীর সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কতটার সময় এসেছিলেন? আমি যাবেন কখন? এক্সপ্রেসে যাব। আমি আসছি অনেক সময় 8টা 9টার দিকে আসছি। এখনো ট্রেনের শিডিউল দেয় নাই, কিন্তু প্ল্যাটফর্ম দেয় নাই। শিডিউল দিচ্ছে কিন্তু প্ল্যাটফর্ম দেয় নাই। কত সময় থাকতে হবে সেটা তো বলতে পারছি না। টিকিট কি অ্যাভেলেবেল আছে? টিকিট অ্যাভেলেবেল নেই, আমি টিকিট পাইনি। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা শুনছিলাম যে কিশোরগঞ্জ এক্সপ্রেস সেটি কিন্তু 9টা 45-এ থাকার কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু সেটি স্টেশনে পৌঁছেনি এবং সাধারণ যাত্রীরা কিন্তু দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং তাদের হয়তো তারা ঠিক জানছেন না এবং এখানকার কর্মকর্তারাও বলতে পারছেন না ঠিক কখন কোন ট্রেনগুলো ছাড়বে। তবে যেহেতু ছাড়া শুরু হয়েছে এটি একটি বড় স্বস্তির খবর সাধারণ যাত্রীদের জন্য। ইশিকা, এই ছিল আমার কাছে কমলাপুর স্টেশন থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী হাসান মাহমুদ জানাচ্ছিলেন ট্রেন চলাচলের সর্বশেষ পরিস্থিতি। এদিকে ট্রেন চলাচল নিয়ে আরও জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম, রাজশাহী এবং ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম, কাজী শাহেদ এবং ইলিয়াস আহমেদ। প্রথমেই চলে যাচ্ছি চট্টগ্রামে। নাজিম, কখন থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল? ট্রেন ধর্মঘট প্রত্যাহার হওয়ার পর থেকে কিন্তু চট্টগ্রাম থেকে স্বাভাবিকভাবে কিন্তু যতগুলো ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। কারণ আমরা যেটি সকাল থেকে স্টেশনে এসে দেখেছি, সকালে কিন্তু রেলের যারা যাত্রীরা রয়েছে তাদের মধ্যে উচ্চ পড়া ভিড় আমরা দেখেছি। কারণ গতকাল মধ্যরাত থেকে যখন রেল শ্রমিকদের যে রানিং স্টাফরা যারা কর্মবিরতি পালন করছেন তাদের যে কর্মবিরতি প্রত্যাহার পরপরই কিন্তু রেল সংশ্লিষ্ট সবার মাঝে একটি স্বস্তির খবর ফিরে এসেছে। কারণ গত একদিন এক রাত থেকে যেই চরম ভোগান্তি, নজিরবিহীন যে ভোগান্তি ছিল সেই ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে কিন্তু রেল যাত্রীরা। সেই জন্য কিন্তু আজ সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশনে কিন্তু যাত্রীদের ভিড় ছিল। সকালে 7টা থেকে কিন্তু চট্টগ্রাম রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে কিন্তু বেশ কয়েকটি ট্রেন স্টেশন ছেড়ে গেছে বলে আমরা স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে জানতে পেরেছি। পাশাপাশি কয়েকটি ট্রেন কিন্তু হয়তো সময় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে সময় বিলম্ব হয়েছিল। বিলম্ব হওয়ার পরে কিন্তু যাত্রী যারা রয়েছেন তারা যেমনটি বলেছেন যে নির্দিষ্ট সময়ের একটু পরে ট্রেন চলাচল শুরু হলেও কিন্তু তাদের মাঝে যে স্বস্তি সেটি স্বস্তি ফিরেছে। কারণ গত একদিন এবং এক রাত যে ট্রেন চলাচল বন্ধ ছিল সেই জন্য কিন্তু তাদের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছিল। কারণ বাংলাদেশে এর আগে কখনো এভাবে যে একদিন এক রাত নজিরবিহীন ভাবে কিন্তু ট্রেন চলাচল বন্ধ ছিল বলে কোনো কেউ আমাদেরকে জানাতে পারেনি। কিন্তু ট্রেন চলাচল
প্রত্যাহারের পরপর যাদের যে রানিং স্টাফদের যে ধর্মঘট সেটি প্রত্যাহার পরপরে কিন্তু স্বস্তি ফিরে এসেছে। আমরা রানিং স্টাফরা তাদের যে বক্তব্য তারা যেটি বলছেন তাদের দাবি দেওয়াগুলো কিন্তু রেলপথ মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ বা রেল উদ্বোধন কর্মকর্তা মেনে নেওয়ার পরপরে তারা গতকাল মধ্যরাতে কিন্তু তাদের যে কর্মবিরতি সেটি প্রত্যাহার করে নিয়েছেন। করার পরপরে কিন্তু রেলের যে স্বাভাবিক যোগাযোগ সেটি শুরু হয়েছে। সকালে আমরা স্টেশনে এসে যেটি দেখেছি, এখানে চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা কিন্তু চট্টগ্রাম থেকে ট্রেনে করে তাদের যে নির্দিষ্ট সময়ের ট্রেনে সেগুলো চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে গেছেন। পাশাপাশি অন্যান্য যেসব যাত্রী রয়েছেন, বিশেষ করে কক্সবাজারের স্পেশাল যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছেন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে কিন্তু কয়েকটি ট্রেন এখান থেকে ছেড়ে গেছে। তবে যাত্রী সাধারণ যেটি বলছেন, গত একদিন বন্ধের পরে যে নতুন করে ট্রেনের যে শিডিউল কিছু কিছু ক্ষেত্রে বিপর্যয় ছিল সেটি যেন স্বাভাবিক হয়ে আসে। এবং স্টেশন ম্যানেজার যেটি বলেছেন, সকাল থেকে কিন্তু যেসব ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছেন সেগুলোর মধ্যে আধা ঘন্টা বা 1 ঘন্টা যে সময়সূচির মধ্যে বিলম্ব হয়েছিল সেটি কিন্তু দুপুর 3টার পর থেকে সেই শিডিউল বিপর্যয় ধীরে ধীরে কমে আসবে বলে স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে। তো ট্রেন চলাচল স্বাভাবিকের বিষয় নিয়ে চট্টগ্রাম রেল স্টেশন থেকে আমার কাছে ছিল সর্বশেষ। আমরা এখন চলে যাবো রাজশাহীতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কাজী সাহেব, তিনি জানাবেন রাজশাহী থেকে বিস্তারিত। ধন্যবাদ নাজিম। রাজশাহীতে আজকে সকাল থেকে যেহেতু ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, এর ফলে যাত্রীর যে ভোগান্তি ছিল গতকাল থেকে 24 ঘন্টার যে ভোগান্তি সেটি কিছুটা দূর হয়েছে। সকাল থেকেই নিয়মিত বিরতিতে যে ট্রেনগুলি যাওয়ার কথা সেগুলো গেছে, তবে যাত্রী সংখ্যা গতগুলো দিনগুলির তুলনায় অনেকটাই কম ছিল এবং ফাঁকা ফাঁকা বগিগুলি গেছে। আমরা এখানে যদি দেখি যে অনেকে আসছেন যারা জানেন যে ট্রেন চলাচল আজকে থেকে আবারও স্বাভাবিক হচ্ছে, তারাই মূলত এখানে এসেছেন এবং তারা এখানে টিকিট সংগ্রহ করছেন বিভিন্ন গন্তব্যের। আমরা যদি একটু জানাই যে সকাল 6:10 খুলনার উদ্দেশ্যে সাগরদাড়ি এক্সপ্রেস, 6:50 ঢাকার উদ্দেশ্যে মধুমতি এক্সপ্রেস ট্রেন, 7:35 বনলতা এক্সপ্রেস ট্রেন ও 7:50 সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন রাজশাহীর স্টেশন থেকে ছেড়ে গেছে। এছাড়া ঢালারচর এক্সপ্রেস 10:35 চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। স্টেশন ম্যানেজার যেটি জানিয়েছেন যে আগের দিনগুলির মতোই সাধারণত যে ট্রেনগুলি যায় সেভাবেই আজকেও গেছে। আমরা কাউন্টারগুলিতে এখানে যারা টিকিট সংগ্রহ করতে এসেছেন একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। আমরা একটু কথা বলবো যারা যাত্রীরা টিকিট সংগ্রহ করতেন। আমরা সরাসরি সম্প্রচারে আছি, একটু জানতে চাই আপনার কাছে, গতকাল তো ট্রেন বন্ধ ছিল, আজকে আবার চালু হলো, কেমন লাগছে? ট্রেন একটা অন্যরকম একটা জার্নি। ট্রেন জার্নি হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা শান্তিপ্রিয় জার্নি। তো এটা যখন বন্ধ থাকে তখন একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়। দেখা যায় যে দূর দূরান্তে অনেকেই বাস জার্নি করতে পারে না, তখন দেখা যায় যে ট্রেন জার্নি তার জন্য সুবিধা হয়। তো কালকে ট্রেনটা বন্ধ ছিল, অনেকটাই অসন্তোষজনক, ভোগান্তি ছিল। একটু একই প্রশ্ন একটু আপনার কাছেও জানতে চাই, কোন জায়গায় যাচ্ছেন? আর গতকাল তো বন্ধ ছিল, আজকে আবার ট্রেন চালু হয়েছে, কেমন লাগছে? হ্যাঁ, ট্রেন চালু হওয়ার জন্য তো ভালোই লাগছে, কারণ ট্রেন জার্নি আমাদের জন্যই বেশি সুবিধাজনক। আমি আব্দুলপুরে যাব, এখন আব্দুলপুরে যাওয়ার জন্য টিকিট কাটতে আসছি আর কি। তো ভালো লাগছে, খুব সুন্দর লাগছে যে ট্রেনটা চলবে, মনের মধ্যে ভালো লাগছে। আমরা একটু সামনের দিকে যেতে চাই। আমরা দেখছি যে টিকিট সংগ্রহ যারা করছেন এখানে টিকিট কাউন্টার, একটু আপনার কাছ থেকে জানতে চাই, গতকাল তো ট্রেন বন্ধ ছিল, আজকে চালু হয়েছে, সবগুলি ট্রেনই আবারও ছেড়ে যাচ্ছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ হচ্ছে আপনার জনগণের আপনার একটা স্বস্তি ফিরে পেয়েছে আর কি। খুব ভালো লাগছে আপনার, এবং খুব ভালো লাগছে আর কি সবকিছু মিলে। ধন্যবাদ। আমরা যেটি দেখছিলাম যে যাত্রীরা গতকালকে যারা এসেছিলেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছিলেন যে ট্রেন চলাচল যেহেতু বন্ধ, তারা বলছিলেন যে জনভোগান্তি সেটি হয়েছে। এবং কর্মবিরতির পর রেলের চাকা ঘুরলেও কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু সহসাই কাটছে না। অর্থাৎ যাত্রীরা বলছেন যে শিডিউল বিপর্যয়ের কারণে কিন্তু তারা অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন। অর্থাৎ আমরা লক্ষ্য করেছি যে ময়মনসিংহ অঞ্চলে কিন্তু 28 জোড়া ট্রেন প্রতিদিন চলাচল করে, এবং কর্মবিরতির পর আজকে সকাল থেকে ট্রেন চলাচল শুরু হলেও কিন্তু প্রত্যেকটি ট্রেনে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। অর্থাৎ কম করে হলেও আধা ঘন্টা থেকে প্রায় 3 ঘন্টা পর্যন্ত কিন্তু শিডিউল বিপর্যয় ঘটছে, যার কারণে কিন্তু যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু সহসাই কাটছে না। এবং যাত্রীরা বলছেন যে হয়তো তাদের ভোগান্তির কারণে কিন্তু তারা তাদের নির্দিষ্ট সময়ে তাদের গন্তব্যস্থলে কিন্তু তারা পৌঁছাতে পারছে না। অর্থাৎ আর রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে সহসাই ভোগান্তি কাটানোর জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে। অর্থাৎ এই স্টেশনে কিন্তু মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি কিন্তু সকাল 10:30টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে
এসে পৌঁছার কথা থাকলেও এখনো পর্যন্ত কিন্তু মোহনগঞ্জ থেকে ট্রেনটি ছাড়েনি, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই মোহনগঞ্জ থেকে হাওড়া এক্সপ্রেস ট্রেনটি ছাড়লে সেটি কিন্তু ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌঁছতে কিন্তু প্রায় 2.5 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ যাত্রীরা বলছেন 2.5 ঘন্টা শিডিউল বিপর্যয়ের মধ্যে কিন্তু তারা হাওড়া এক্সপ্রেস ট্রেনের যারা যাত্রী আছেন তারা কিন্তু পড়েছেন এবং তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা একজন হাওড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রীর সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই আপনারা কেমন ভোগান্তির মধ্যে পড়েছেন, কি কারণে? বিষয় হচ্ছে আমি নেত্রকোনা থেকে এই ময়মনসিংহ স্টেশনে আসলাম বাস যুগে আর কি। তো এখানে আসতে আমার অনেকটা আর্থিক সমস্যা হয়েছে, এরপরে ভোগান্তির মধ্যে পড়েছি যে ট্রেনটি নেত্রকোনায় থেকে ছেড়ে আসার কথা ছিল আপনার 9:30টায়, সেটি মোহনগঞ্জ পৌঁছাইতে 10টা 10:30 পর্যন্ত সময় লেগে গেছে। তো এটি এখন এই ময়মনসিংহ স্টেশনে আসতে আপনার এই কমপক্ষে 12:30 বা 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো সময় লাগবে। তো আমি এই শুধু একা নয়, এখানে প্রায় অনেক যাত্রী আছে যারা এই আমার সাথে ভোগান্তির মধ্যে পড়েছে। তো এই বিষয়টা নিয়ে একটু যদি কর্তৃপক্ষ দেখতো তাহলে ভালোই তো আমাদের জন্য। ভোগান্তি কমে নাই এখনো, ভোগান্তি খুব বেড়েই চলছে দিন দিন। রেলওয়ের যে সমস্যা এগুলা যদি উপর মহলের কর্মকর্তাগণ না দেখেন তাহলে আমাদের যে ভোগান্তি আছে সেটা আদৌ বা এ জীবনেও মানে সমাধান হওয়ার কোনো সম্ভব নয় আমার মনে হয় আর কি। বিষয়টা হচ্ছে রেল কর্তৃপক্ষ যদি এই বিষয়গুলা মানে খতিয়ে না দেখে তাহলে সাধারণ যে যাত্রীগুলো আছে তাদের জন্য খুবই সমস্যা, দুর্ভোগ ভোগান্তি এগুলা অনেক মানে খতিয়ে দেখার বিষয় আর কি। আমি বলবো এই বাংলাদেশ সরকারের পক্ষে যাতে এটা একটু গুরুত্ব দিয়ে দেখার জন্য আর কি। ধন্যবাদ। যাত্রীরা কিন্তু তাদের ভোগান্তির কথা বলছিলেন এবং তারা বলছেন যে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা কিন্তু শিডিউল বিপর্যয় হয়, তাদের যে ভোগান্তি সেটি কিন্তু চরমভাবে ব্যাহত তারা পোহাচ্ছেন এবং রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে সেই ভোগান্তি সহসায় না কাটলেও তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভোগান্তি নিরসনের লক্ষ্যে। এবং ময়মনসিংহ অঞ্চল থেকে প্রতিদিন প্রায় 5 থেকে 7 হাজার মানুষ কিন্তু ট্রেন যাতায়াত করে থাকেন এবং সকলের প্রত্যাশা হচ্ছে যে এরকম আন্দোলনের নামে যেন ট্রেনে কর্মবিরতি না আসে, সেই বিষয়টি কর্তৃপক্ষ কিন্তু নজরে রাখবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। বাস ভাঙচুর হামলার ঘটনায় নিরাপত্তার দাবিতে মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বরিশালের 16টি রুটে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, কোন কোন রুটে বন্ধ রয়েছে বাস চলাচল আর যাত্রী দুর্ভোগ কেমন দেখছেন? দেখুন, বরিশালের রূপাতলী থেকে 16টি রুটে বাস চলাচল করে এবং সকাল থেকেই এই বাস চলাচলগুলো বন্ধ রয়েছে। এতে কিন্তু চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। আমরা দেখেছি যে বিকল্প যে যানবাহনগুলো আছে তাতে যাত্রীরা চলাচল করলেও সেখানে কিন্তু তারা ভোগান্তির শিকার হচ্ছেন এবং তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলেও কিন্তু তারা দাবি করেছেন। এদিকে রূপাতলীতে শ্রমিকরা যে আজকে বাস চলাচল বন্ধ রেখেছে তার কারণ হলো তাদের একটি বাস ভাঙচুর করা হয়েছে। এই বাস ভাঙচুরের প্রতিবাদ এবং তাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তার দাবিতে কিন্তু তারা আজকে এখানে যে কর্মবিরতি সেই কর্মবিরতি তারা কিন্তু পালন করছে এবং এর ফলে কিন্তু সবাই কিন্তু আসলে ভোগান্তিতে পড়েছে। আমরা একটু কথা বলবো এখানকার শ্রমিক ইউনিয়নের যিনি সাধারণ সম্পাদক আছেন আবুল কালাম চৌধুরী, তার সাথে আমরা একটু জানতেই চাচ্ছি যে কি কারণে আপনারা আসলে এই ধর্মঘটটি ডেকেছেন। আসলে ধর্মঘট সাধারণ শ্রমিকরা ডাকছে, এখানে আমি নেতৃত্ব দিচ্ছি। আমার নেতৃত্ব আমার সাধারণ শ্রমিকরা তাদের নিরাপত্তা না দেওয়ার কারণে তারা মানতে পারতেছে না। এখন তাদের নিরাপত্তার বিষয়টা যখনই সামনে আসছে সেক্ষেত্রে তাদের নিরাপত্তার ব্যাপারটাই জরুরি। আপনারা ওয়াকিবহাল সামনে দেখেছেন, সামনে একটা গাড়ি ভাঙচুর করছে, জ্বালাই দিয়েছে, আগুন দেওয়া হয়েছে গাড়িতে এবং আমার শ্রমিক ইউনিয়নের কক্ষ অফিস কক্ষ সবটাই ভাঙছে। যেহেতু এইখানে সাধারণ শ্রমিকদের দাবি ঘটলো এক জায়গায়, এক শ্রমিক ইউনিয়ন এক মালিক সমিতির গাড়ির সাথে আমার বরিশালের মালিক সমিতির শ্রমিক ইউনিয়ন কেন ভাঙচুর করা হলো, এই দাবিতে তারা আজকে কর্মবিরতিতে গেছে। সেক্ষেত্রে আমি তাদেরকে দেশের জনগণের দিকে দৃষ্টি দিয়ে তাদেরকে বলেছি যে আপনারা গাড়ি চালান। তারা বলছে যে আপনি সেক্রেটারি, আপনি একটা গাড়ি নিয়ে যান, সভাপতিরা একটা গাড়ি দিয়ে পাঠাই দেবো, আপনারা গাড়ি চালান, আপনারা যেহেতু রাস্তায় যাচ্ছেন না আমরা কর্মবিরতি দিলাম, আমরা গাড়ি রাস্তায় নিয়ে বেরোবো না। কাদের সাথে আসলে আপনাদের এই ঘটনার আসলে ঘটনার সূত্রপাত হলো ভান্ডারিয়া প্রান্ত থেকে বরিশাল বিএম কলেজের ছাত্রছাত্রীদের সাথে। সেক্ষেত্রে তারা তাদের যেই আমার দৃষ্টিগোচরে যা আসছে তাদের আইডি কার্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে ভান্ডারিয়া প্রান্তের কাউন্টার ক্লার্ক যিনি আসছিলেন তিনি নাকি তার সাথে বিহেভ খারাপ করছে।
এই জন্য তারা বরিশাল প্রান্তে এসে বরিশাল প্রান্তে জালকাঠি কাউন্টারের সামনে সেই বাসের স্টাফ যাত্রী নামার আগ মুহূর্তে বাসের স্টাফ ড্রাইভারকে মারধর করছে, শারীরিক লাঞ্ছিত করছে, গাড়ি ভাঙচুর করেছে এবং গাড়িতে আগুন সংযোগ করেছে। তো সেক্ষেত্রে আমাদের শ্রমিকদের, বিশেষ করে আমি সাধারণ সেক্রেটারি শ্রমিকদের একজন অভিভাবক হিসেবে তাদেরকে আমি সবসময় বলছি। শিক্ষার্থীদেরকে কি আপনারা কোনো মারধর করেছেন কিনা? জি না, এরকম কোনো কিছু ঘটে নাই। কেননা শিক্ষার্থীদের মারামারি আর মারধর যদি করা হতো তাহলে এখানে সবসময় মনে করেন 200-500 শ্রমিক সবসময় অকিবল থাকে। আসলে এরকম কোনো ঘটনা ঘটে নাই। আসলে আমরা কথা বলছিলাম যে শ্রমিকদের সাথে, তারা বলছে যে তাদের যে নিরাপত্তার বিষয়টি সেটি যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত করা হবে ততক্ষণ পর্যন্ত এই বাস চলাচল করবে না, এবং তাদের নিরাপত্তা যদি নিশ্চিত করা হয় তাহলেই এই বাস চলাচল করবে বলে কিন্তু তারা জানিয়েছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে। বাস চলাচল এবং যাত্রী দুর্ভোগ নিয়ে বিস্তারিত জানছিলাম বরিশাল থেকে। বাস ডিপোতে সিএনজি রাখাকে কেন্দ্র করে ভোলা বাস মালিক সমিতি ও শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন 30 জন। এছাড়া 4টি বাস ও কয়েকটি সিএনজিতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য মালিকরা বন্ধ রেখেছেন বাস চলাচল। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, বাস বন্ধে মালিকরা কি বলছেন আর যাত্রীদের প্রতিক্রিয়া কি? শিকা, মূলত সূত্রপাত হয়েছে, এটি হচ্ছে ভোলার বিশিষ্ট মোস্তফা কামাল বাস টার্মিনাল। তো এখানে সাধারণত বাসগুলো রাখা হয়, তো এই একই স্থানে কিন্তু টেম্পুগুলো রাখা হতো। তো এই ঘটনা নিয়ে কিন্তু আসলে মূলত বাস মালিক সমিতির যে শ্রমিক এবং সিএনজি শ্রমিকদের মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে এই দ্বন্দ্ব চলে আসছিল। তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি গতকালকে এই স্ট্যান্ডে সিএনজি রাখাকে কেন্দ্র করে কিন্তু তুমুল সংঘর্ষ হয়েছে, রণক্ষেত্রে পরিণত হয়েছে বাস টার্মিনাল এলাকা। এবং এখানে উভয় পক্ষ এই ঘটনাকে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন, এক পক্ষ আরেক পক্ষে দুষছেন। এবং এই ঘটনায় আমরা জেনেছি যে 2টি বাসে আগুন দেওয়া হয়েছে এবং আমরা আরও জেনেছি যে 8-10টি বাস ভাঙচুর করা হয়েছে। এবং আমরা টেম্পু শ্রমিকদের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু পাল্টা অভিযোগ তুলেছেন এবং তারা বলছিলেন তাদেরও কিন্তু 7 থেকে 8টি সিএনজি ভাঙচুর করা হয়েছে, এমনটি কিন্তু আমরা জেনেছি। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি আজকে সকাল থেকে এই দুপক্ষের সংঘর্ষের ঘটনায় কিন্তু বাস মালিক সমিতির পক্ষ থেকে এখানে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা দিয়েছেন। তারা বলছিলেন যে বাস ভাঙচুর এবং বাসের শ্রমিকদের উপর হামলার ঘটনায় বিচারের দাবিতে তারা এই কর্মসূচি ডাক দিয়েছেন এবং একই সাথে কিন্তু তারা মামলার প্রস্তুতি নিয়েছেন। এবং আজকে সকাল থেকে আমরা যেমনটি দেখেছি, সকাল থেকেও কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যদিও বাস টার্মিনাল এলাকায় আমরা দেখেছি বিপুল সংখ্যক পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে, তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। কিন্তু আজকে সকালে দেখেছি আমরা বেশ কিছু কিন্তু সিএনজি কিন্তু তারা বিক্ষুব্ধ যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু ভাঙচুর করেছেন এবং তারা এর বিচারের দাবি করছেন। এবং তারা বলছিলেন যে এই বিচার না পর্যন্ত তাদের বাস চলাচল বন্ধ রাখা হবে এবং এই দাবিটি তারা বিচারের দাবি মূলত তুলেছেন। এবং আমরা কথা বলেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, তারা বলছিলেন যে দুই পক্ষের সাথে তারা বসবেন এবং এটি একটি সুষ্ঠু সমাধানের চেষ্টা তারা কিন্তু করবেন। এবং বাস মালিক সমিতি থেকে নেতৃবৃন্দ, সাংগঠনিক সম্পাদক আমাদেরকে বলছিলেন যে এটি আসলে সিএনজি শ্রমিকরা কিন্তু উঠে তাদের গায়ে পড়ে লেগেছে এবং এ কারণে এই দ্বন্দ্বের সূত্রপাত। অর্থাৎ তারা যদি এই বিষয়টি যদি উত্তেজনা না করতো সেক্ষেত্রে এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতো না, এমনটি বাস মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে। এবং তারা বলছিল এই ঘটনার তারা সুষ্ঠু যে মীমাংসা সেটি চাচ্ছেন এবং দোষীদের বিচারও কিন্তু চাচ্ছেন। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে বাস মালিক সমিতির শ্রমিক এবং সিএনজি শ্রমিকদের মধ্যে যে দ্বন্দ্ব চলছে এবং আজকের যে সর্বশেষ তথ্য। ইশিকা।
ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে। ভোলাতে বাস ডিপোতে সিএনজি রাখাকে কেন্দ্র করে বাস চলাচল বন্ধ নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে ও জামিনের দাবিতে এবার ফরিদপুরের সব তেলের পাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও জানবো সহকর্মী NKB নয়নের কাছ থেকে। নয়ন, কখন পাম্প বন্ধ করা হয়েছে আর কি বলছেন পাম্প মালিকরা? ধন্যবাদ ইশিকা। আসলে খুলনা থেকে তেল সরবরাহ বন্ধ থাকার কারণে বৃহত্তর ফরিদপুরের বেশিরভাগ পেট্রোল পাম্প কিন্তু অচল অবস্থার সৃষ্টি হয়েছে। তো আমরা যতটা জানি যে জানতে পেরেছি এবং পেট্রোল মালিক সমিতির যে সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম উনি আমাদের এমনটি জানিয়েছেন, ফরিদপুরের জেলায় মোট 41টি পেট্রোল পাম্প রয়েছেন। এই 41টি পেট্রোল পাম্পে প্রায় 3 দিন যাবৎ তেল সরবরাহ কিন্তু বন্ধ রয়েছে। ট্যাঙ্ক লরির শ্রমিক যে আন্দোলন এবং তাদের যে আলটিমেটাম, এইটার কারণে কিন্তু যারা তেল বহনকারী গাড়ি তারা কিন্তু তেল নিয়ে এই বৃহত্তর ফরিদপুরের কোনো পাম্পে কিন্তু আসছে না, যার কারণে যে পেট্রোল পাম্পগুলোতে তেল মজুদ ছিল ম্যাক্সিমাম সেই পেট্রোল পাম্পগুলোতে কিন্তু মজুদ শেষ হয়ে গেছে। আমরা যতটা জেনেছি রাত পর্যন্ত কিন্তু অনেকগুলো পেট্রোল পাম্প সচল ছিল এবং পেট্রোল মালিক সমিতির পক্ষ থেকে আমাদের এমনটি জানিয়েছে যে আজ সকাল অবধি কিন্তু প্রায় কমপক্ষে 20টি পাম্প কিন্তু অচল অবস্থা এবং বন্ধ হয়ে গেছে। আমরা সকাল থেকে বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখেছি যে কমপক্ষে কিন্তু অসংখ্য মানুষ যারা মোটর বাইক চালক, বিভিন্ন গাড়ি চালক, তারা কিন্তু পেট্রোল পাম্পগুলোতে এসে কিন্তু তেল না পাওয়ার কারণে কিন্তু তারা ফিরে যাচ্ছে। এক কথায় যারা যানবাহন চালক তারা কিন্তু এই তেল শূন্যতার কারণে তারা কিন্তু বিপাকে পড়েছে। তবে সর্বশেষ আমরা আজ যে সকালে যে পেট্রোল মালিক সমিতির পক্ষ থেকে যে আমাদের এমনটি জানানো হয়েছে যে আজ যে আলটিমেটাম দেয়া হয়েছিল সেটার একটা সমাধান কিন্তু হতে পারে, যার কারণে এই দুপুরের পরে থেকে এবং দুপুরের পর থেকে কিন্তু এই লরি গাড়িতে কিন্তু বিভিন্ন পেট্রোল পাম্পে কিন্তু তেল দেওয়া শুরু হবে। তো ইশিকা, সর্বশেষ ফরিদপুর থেকে আমার কাছে এই সংবাদ ছিল। নয়ন, অনেক ধন্যবাদ আপনাকে। ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদে পাম্প বন্ধ রেখেছে ফরিদপুরের সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নওগাঁর নেসকো অফিস ঘেরাও করেছে গ্রাহকরা। বিস্তারিত জানবো সহকর্মী কাজী কামাল হোসেনের কাছ থেকে। কামাল, বর্তমান পরিস্থিতি কি আর গ্রাহকদের দাবি কি? ইশরাত, নওগাঁয় প্রিপেড মিটার বন্ধ দাবিতে নওগাঁয় একেবারে গ্রাহক পর্যায়ে বেশ ক্ষোভে ফুসে উঠেছে। আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁর তাজের মোড়ে। এখানে নওগাঁ শহরের বিভিন্ন এলাকা থেকে লোকজন জড়ো হয়েছে। কিছুক্ষণের মধ্যে এখান থেকে মিছিলের সাথে এখানে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। এরপরে মিছিল করে তারা কাঁঠালতলী মোড়ের যে নেসকোর অফিস আছে সেই নেসকো অফিস ঘেরাও করা হবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখানে যে আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে যিনি আহ্বায়ক আছেন, সদস্য সচিব সহ অন্য নেতৃবৃন্দ আছেন, তাদের মধ্যে এখানে আহ্বায়ক আছেন SM সাজু। আমি তার সাথে কথা বলার চেষ্টা করবো আসলে এই আন্দোলনের কারণটা কি কারণে আপনারা আন্দোলন করছেন, দাবিটা কি আপনাদের? ধন্যবাদ দেশ টিভি। আমাদের দাবি, গত 5 আগস্টের স্বৈরাচার ভারতের তাবেদার সরকার শেখ হাসিনা আমাদের এই বাংলাদেশে বিদ্যুৎ আগুন জ্বালিয়ে দিয়েছেন নেসকোর মাধ্যমে। অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা নেসকোর কাছে বিদ্যুৎ বিক্রি করে দেয় এবং সেই নেসকো কোম্পানি আমাদের সাধারণ মানুষের মাঝে প্রিপেইড মিটার স্থাপন করছেন। সেই প্রিপেইড মিটার যখন আমরা কার্ড উঠাই, প্রিপেইড কার্ড যখন আমরা করি 500 টাকা দিচ্ছে, সেখানে আগেই 200 টাকা কেটে নেওয়া হচ্ছে। 1000 টাকা দিচ্ছে, আগেই 400 টাকা কেটে নেওয়া হচ্ছে। এইভাবে দিনের পর দিন মানুষের উপর নির্মম জুলুম অত্যাচার করে আসিতেছে। তারা বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নামে তারা আমাদের ঘরে যে আগুন জ্বালিয়ে দিয়েছে, বাংলাদেশের
প্রতিটা ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে আজকে শেখ হাসিনা ভারতে গিয়ে তার মোদি দাদার কাছে বসে আছেন। সংগ্রামী ভাইরা, আমরা আমাদের দাবি এই নেসকোর প্রিপেইড মিটার কোনোভাবেই নওগাঁ জেলাতে আমাদের 1 ফোঁটা রক্ত থাকাকালীন, আমাদের জীবনে আমাদের 1 ফোঁটা রক্ত থাকাকালীন আমরা এই প্রিপেইড মিটার স্থাপন করতে দেব না। আমরা অবিলম্বে আরো দ্রুত গতিতে আমরা আজকে যাব কাঁঠালতলী নেসকো অফিস ঘেরাও করব এবং সেখানে আমরা স্মারকলিপি দেব। তারা যদি আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের মিটার স্থাপন বন্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখন অবস্থান নেব। ইশিকা আপনি শুনছিলেন এখানকার যিনি আহ্বায়ক আছেন তার অভিব্যক্তি। তিনি বলেছেন তিনি চেয়েছেন যে এখানকার গ্রাহকদের মতামত উপেক্ষা করে, জনমত উপেক্ষা করে কোনো ক্রমেই প্রিপেড মিটার লাগাতে দেওয়া যাবে না এবং তারা আন্দোলন শেষে স্মারকলিপি প্রদান করবে। তো ইশিকা, এই ছিল আমার কাছে নওগাঁ থেকে প্রিপেড মিটার নিয়ে সর্বশেষ তথ্য। কামাল, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নওগাঁ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী। চাঁদপুরে ইলিশের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, ইলিশের দাম কেজি প্রতি কত টাকা কমেছে? ইশিকা, চাঁদপুরে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ইলিশের আমদানি বেড়েছে, প্রাপ্যতা বেড়েছে। ইলিশের আমদানি কিন্তু বাড়ার সাথে সাথে কিন্তু দাম কমতে শুরু করেছে। অর্থাৎ গত সপ্তাহে যে ইলিশগুলো 1 কেজি সাইজের ইলিশগুলো 2400 টাকা বিক্রি হয়েছে, গতকালকে এবং আজকে সেটি 2300 টাকায় বিক্রি হচ্ছে। আমি যদি আপনার মাধ্যমে দেখাই, এই যে চাঁদপুরের বিশাল পদ্মা মেঘনা জলরাশি, এখানে জেলার 1.5 লক্ষাধিক জেলে কিন্তু মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। সকাল থেকে নদী থেকে জেলেরা মাছ ধরে ঘাটে আনছেন, সেই মাছগুলোকে আড়তে তুলে নিলামের মাধ্যমে বিক্রি হচ্ছে। আজকে এই পর্যন্ত ঘাটে সকাল 10টা থেকে কিন্তু ঘাটে মাছ আসতে শুরু করেছে। এই পর্যন্ত প্রায় 20 থেকে 25 মন ইলিশ কিন্তু ঘাটে এসেছে। আমি যদি আপনাকে আরেকটা ইলিশের দামটা জানাই, যেটি 1 কেজি সাইজের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2400 টাকা কেজি এবং যেটি 700 থেকে 900 গ্রাম সেটি বিক্রি হচ্ছে 1800 টাকা এবং যেটি 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1400 টাকা দরে। আর যেটি 4টি এবং 5টিতে কেজি সেটি 700 টাকা কেজিতে কিন্তু ইলিশ বিক্রি হচ্ছে। আমি এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন ইলিশের আমদানি বেড়েছে ঘাটে। ইলিশে আমদানি বাড়ার সাথে সাথে কিন্তু দাম কিন্তু কমতে শুরু করেছে। আরেকটা বিষয়, এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাজা ইলিশ ক্রয় করার জন্য ক্রেতারা এসেছেন। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন দাম কমাতে। তারা আশা করছেন আগামী দিনগুলোতে আরো দাম কমবে। তবে আমি আপনাকে একটি আশার কথা জানিয়ে রাখি, আমি কথা বলেছি চাঁদপুর যে নদী কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছেন আবু কাউসার দিদার, তিনি আমাকে জানিয়েছেন এখন কিন্তু ইলিশের মৌসুম, অর্থাৎ কিছুদিন আগে ইলিশের লিং সিজন ছিল, অর্থাৎ মৌসুম ছিল না। এই যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস এটি হচ্ছে ইলিশের মৌসুম এবং ভাদ্র আশ্বিন মাস হচ্ছে ভরা মৌসুম। তো এখন মৌসুম শুরু হয়েছে, ইলিশের প্রাপ্যতা বাড়বে। আর একটা বিষয় তিনি আমাকে বলেছেন, আজকে কিন্তু আমাবস্যা কোয়ার্টার রাত থেকে শুরু হচ্ছে, অর্থাৎ এই আমাবস্যা কোয়ার্টার শুরু হওয়ার সাথে সাথে কিন্তু ইলিশের প্রাপ্যতা বাড়বে। অর্থাৎ আগামী 1 সপ্তাহ যাবত কিন্তু নদীতে পর্যাপ্ত ইলিশ পাবেন কিন্তু এখানে যারা জেলে রয়েছেন, এবং জেলেরা নদীতে ইলিশ পেলেই কিন্তু ঘাটে ইলিশের আমদানি বাড়বে এবং ইলিশের আমদানি বাড়ার সাথে সাথে কিন্তু দাম অনেকাংশেই কমে আসবে। তো ইশিকা, এই ছিল চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে। শরীফ, অনেক ধন্যবাদ আপনাকে। চাঁদপুরে ইলিশের দরদাম নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। 31 জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। গাজীপুর টঙ্গীর তুরাগতীরে চলছে প্রস্তুতি। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ইজতেমার প্যান্ডেল তৈরির কাজ কেমন চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি জানাবেন। ইশিকা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ইজতেমার কিন্তু শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে। আমরা সকাল থেকেই দেখেছি যে বিভিন্ন লোকজন যারা রয়েছে ইজতেমার যে সমস্ত মানুষ এখানে আসতেছেন তাদের কিন্তু আমরা রাস্তায় দেখেছি ট্রাকে বাসে করে কিন্তু ইজতেমা ময়দানের দিকে তারা ঢুকতেছেন। ইতিমধ্যেই কিন্তু খিত্তায় কিন্তু অবস্থান নিয়েছেন সাধারণ মুসল্লিরা। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে এখানে আজকে কিন্তু পুলিশের আইজি আসছিল, মহাপরিদর্শক আসছিল, সার্বিক যে নিরাপত্তা সেটা কিন্তু দেখার জন্য
সাংবাদিকদের সাথে উনি ব্রিফ করেছেন এবং এখানে অবস্থান নিয়েছেন। তবে আমরা দেখেছি যে এখানে বিএনপির তরফ থেকেও কিন্তু ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে ইজতেমা সফল করার জন্য। তারা কিন্তু কয়েকটি স্তরে কিন্তু তারা নিরাপত্তা তাদের তরফ থেকে নেওয়া হয়েছে এবং জোরদার করা হয়েছে। আমরা মাঠে দেখেছি যে এখানে পয় নিষ্কাশন থেকে শুরু করে যে সমস্ত ব্যবস্থাগুলো রয়েছে সেই সমস্ত ব্যবস্থাগুলো কিন্তু সরজমিনে দেখতে গাজীপুর মহানগর যে বিএনপির সাধারণ সম্পাদক রয়েছেন মঞ্জুরুল করিম রনি, ওনাকে আমরা দেখেছি যে মাঠে ঘুরে ঘুরে কিন্তু খোঁজ খবর নিচ্ছেন এবং সাধারণ যে মুসল্লি রয়েছেন তাদের শারীরিক খবরও তিনি নিচ্ছেন এবং তাদের ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যার কিন্তু উনি খোঁজ খবর রাখছেন এবং তাদের পক্ষ থেকেও কিন্তু মহানগর বিএনপির পক্ষ থেকে কিন্তু এই ইজতেমাকে ঘিরে নিরাপত্তা রাখা হয়েছে এবং তারাও কিন্তু এখানে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং চিকিৎসা সেবা থেকে সব ধরনের সেবা তারা দিবেন এরকমটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এখানে আমি কথা বলবো যে মহানগর বিএনপির যে সাধারণ সম্পাদক রয়েছে তার সাথে আমরা জানার চেষ্টা করবো যে কি রকম ব্যবস্থা আপনারা রেখেছেন। যেহেতু এটা বিশ্ব ইজতেমা, এখানে দেশি বিদেশি ধর্মপ্রাণ মুসল্লিগণ আসবেন, অলরেডি আপনারা দেখছেন যে ওনারা আসা শুরু করেছেন। তো আমাদের গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা মুসল্লিদের প্রতি থাকবে এবং এখানে আপনারা জানেন যে বরাবরই সবসময় আমাদের বিএনপির পক্ষ থেকে ড্যাবের পক্ষ থেকে এখানে চিকিৎসার জন্য মুসল্লিদের চিকিৎসা দেওয়ার জন্য ক্যাম্প করা হয়, সেটি থাকবে। তারপর আমাদের মহানগর বিএনপির পক্ষ থেকে তাদের জন্য শুকনা খাবার বা পানি এবং মাস্ক সেটার ব্যবস্থা থাকবে। আমাদের স্বেচ্ছাসেবকরা থাকবে, ভলান্টিয়াররা থাকবে গাজীপুর মহানগর বিএনপির, তারা এখানে কাজ করবে। শুনলেন ওনারা কিন্তু ব্যাপক প্রস্তুতি রেখেছেন, অর্থাৎ এই ইজতেমাকে ঘিরে তাদের যে নিরাপত্তা এবং তাদের নজরদারি সেটা কিন্তু রাখবেন। উনি নিজেই কিন্তু ইজতেমা মাঠ থেকে সকাল থেকে দেখেছি ঘুরে ঘুরে কিন্তু সাধারণ যে মুসল্লি রয়েছেন তাদের কিন্তু ইশিকা খোঁজ খবর রাখছেন এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু ব্যাপক এই ইজতেমাকে ঘিরে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে এবং তারা শারীরিক থেকে শুরু করে অর্থাৎ এখানে যে মুসল্লিরা সব ধরনের চিকিৎসা সেবা থেকে শুরু করে সবকিছু তারা দিবেন এমনটাই কিন্তু জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বিশ্ব। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে। 31 জানুয়ারি বিশ্ব ইজতেমা ঘিরে সর্বশেষ প্রস্তুতি জানছিলাম সহকর্মীর কাছে। কুড়িগ্রামে অব্যাহত রয়েছে ব্রহ্মপুত্র নদের ভাঙন, হুমকির মুখে দুধকুমার নদপাড়ের বাসিন্দাদের বসতভিটা ও ফসলি জমি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিচ্ছে কিনা? আপনি যেমনটি বলছিলেন, আপনাকে জানিয়ে রাখি এই 16 নদ নদী বেষ্টিত এই কুড়িগ্রাম জেলা, এই 16 নদ নদীর প্রতি বছরেই কিন্তু কোনো না কোনো নদীর যে ভাঙন সেটি কিন্তু সারা বছরেই থাকে। এবারও কিন্তু ব্রহ্মরী উপজেলা শলমারি ইউনিয়নের কয়েকটি গ্রামে ইতিমধ্যে গত এক মাসে কিন্তু 26টি পরিবার আসলে ভিটেমাটি হারিয়েছে। এছাড়া ওই এলাকায় একটি সুখের বাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি আসলে হুমকির মুখে পরে কিন্তু উপজেলা প্রশাসন সেটি কিন্তু সরকারিভাবে নিলামে আসলে বিক্রি করে। এছাড়াও কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে ব্রহ্মপুত্র ছাড়াও কিন্তু দুধকুমার যে নদী রয়েছে সেই দুধকুমার নদের কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু ভাঙন চলছে। এছাড়াও কিন্তু হুমকির মুখে রয়েছে অসংখ্য পরিবার। আমি এই মুহূর্তে আপনাকে যদি দেখাতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম সদর উপজেলার যে ঘোগাদাহ ইউনিয়ন রয়েছে সেই ঘোগাদাহ ইউনিয়নের খাড়ুয়ার পাড় নামক একটি এলাকা। আপনাকে যদি দেখাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই নদীর অববাহিকায় কিন্তু অনেক পরিবারের বসবাস এবং তারা কিন্তু হুমকির মুখে রয়েছে। তারা কিন্তু এই ভাঙন নিয়ে আতঙ্কে আসলে দিন পার করছে। যে কোনো মুহূর্তেই তাদের যে বাড়িঘর সেটি কিন্তু এই নদী গর্ভে চলে যাওয়ার আশঙ্কা করছে এখানকার মানুষজন। এছাড়াও আমি স্থানীয় যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে, আমি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে বরাদ্দ না থাকার কারণে কিন্তু তারা আসলে কাজ করতে পারছে না। তারা জুয়েল, অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।